হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? বরাবরের মতো আমি হাজির হয়েছি টেকমাস্টার শাহজাহান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি মোহাম্মদ শাহজাহান। সবাই ভালো আছেন নিশ্চয়ই। প্রচণ্ড শীত, বাইরে অযথা ঘোরাফেরা করবেন না, সবাই রুমে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। ধারাবাহিকভাবে আজকে আমরা এমএস এক্সেলের দ্বিতীয় সেশনটি করতে যাচ্ছি। আমাদের আজকের সেশন হচ্ছে এমএস এক্সেলের হোম মেনুর ব্যবহার। একেবারেই শুরু থেকে শুরু করব। তো আমরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সেশনে। আমি একটি এক্সেল ফাইল ওপেন করলাম। কিভাবে ওপেন করতে হবে তার বিস্তারিত আমরা প্রথম কন্টেন্টে দেখিয়েছি। আজকে দ্বিতীয় কন্টেন্ট, আমি এক্সেল ফাইল একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করেছি। ফাইলটি আমি সেভ করে নিচ্ছি, Ctrl+S, ডেস্কটপ। এটার নাম দিব হলো ইউজ অফ হোম মেনু, ইউএসই ইউজ অফ HOME হোম MENU হোম মেনু। ওকে, ফাইলটি সেভ হয়ে যাচ্ছে। এই যে ইউজ অফ হোম মেনু আমার টাইটেল বারে চলে এসেছে। এখানে আজকে দেখেন আমাদের এই যে এটা হচ্ছে হোম মেনু। হোম মেনুর টুলগুলো এখানে বেশ সুন্দর করে অর্গানাইজ করা আছে। এই অংশটুক হলো মূলত ক্লিপবোর্ডের মধ্যে আমাদের টুল আছে 1 2 3 4টা টুল আছে। তারপরের অংশটার নাম হচ্ছে ফন্ট টুল বক্স। সেই ফন্ট টুল বক্সে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10টা টুল আছে এখানে। এরপরে আমাদের আছে হলো এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট টুল বক্সে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 11টি টুল। তাহলে 11 আর এখানে 10 21 আর এখানে হলো 4, মোট 25টি টুল নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, ঠিক আছে? তো মূলত এইখানে যে টুলগুলোর কথা বললাম, এই টুলগুলো মূলত আমাদেরকে করতে হয় হলো টেক্সট ভিত্তিক। অর্থাৎ আমার এক্সেল শিটে যে টেক্সট থাকবে সেই টেক্সটকে সাজানো, অর্গানাইজ করা, গ্রহণযোগ্য করা বা নির্দিষ্ট চাওয়া অনুযায়ী, ডিমান্ড অনুযায়ী রূপ দেওয়া ক্ষেত্রে এই টুলগুলো ব্যবহার হয়ে থাকে। তো চলুন আমি এখানে কিছু টেক্সটের সমাবেশ করি। সেটা হচ্ছে THEDBROWN ব্রাউন, FOX ফক্স, QUICK কুইক, JUMP জাম্প, OVER ওভার, TOMS টমস, ALAZY লেজি, DOG ডগ। আমি এই সেন্টেন্সটি লিখলাম। এই সেন্টেন্সটিকে আমি এই কলামটাকেই বাড়িয়ে নিচ্ছি। এখন দেখেন এই টেক্সটটাকে আমি যদি প্রথমেই ক্লিপবোর্ডের যে কাট, কপি, পেস্ট এই 3টা টুল আছে, এই 3টা টুলের মাধ্যমে আপনি এই টেক্সটটার কাট, পেস্ট এবং কপি পেস্ট এই 2টা কাজ এই টুলের মাধ্যমে করতে পারেন। তো এই 2টা টুলের মাধ্যমে, এই 3টা টুলের মাধ্যমে 2টা কাজ করার ক্ষেত্রে আপনি মাউস দিয়ে করতে পারেন অথবা কিবোর্ড দিয়েও করতে পারেন। তো কিবোর্ড দিয়ে করার ক্ষেত্রে আপনি এই টেক্সটটাকে এইভাবে ক্লিক করলে এটা সিলেকশন মোড। আপনি এখন যদি আপনি কিবোর্ডের Ctrl+C চাপেন, তার মানে প্রকারান্তে আপনি কপিতে চাপ দেওয়ার মানেই হলো। যখন আমি কপি রুল বক্সে যদি আমি আমার কার্সারটাকে নেই, তাহলে দেখেন ওখানে Ctrl+C আছে। তো আমি কিবোর্ডের Ctrl+C করে নিচ্ছি, নিচের অন্য একটা সেলের মধ্যে সিলেকশন করে। এবার দেখেন পেস্ট যদি করি তাহলে সেটা Ctrl+V, ওখানে লেখা দিচ্ছে, আমি কিবোর্ডের Ctrl+V করছি। এটা হলো কপি পেস্ট। আমি যদি একাধিক সেল সিলেক্ট করে Ctrl+V দেই তাহলে কিন্তু আমাদের এই লেখাটি একাধিকবার পেস্ট হলো। সিঙ্গেল পেস্টও করেছি, একাধিক পেস্টও করেছি। এবার দেখেন এটা কপি পেস্ট হয়ে গেল। এটা আপনি মাউস দিয়েও করতে পারেন। যেমন এইটাকে আমি সিলেক্ট করে মাউসের উপর আমি এইখানে কপিতে ক্লিক করলাম আর এইখানে এসে আমি পেস্টে ক্লিক করলাম, তাহলে এটা মাউস দিয়ে হলো। এবার হচ্ছে কাট পেস্ট। আপনি এখানকার যে কোনো একটা লাইনে ক্লিক করে আপনি যদি এই কাটের দেখেন এখানে নিলে এই কাটের এখানে Ctrl+X, যদি কিবোর্ডের Ctrl+X চাপেন, Ctrl+X এবং অন্য একটা সেলে গিয়ে আবার পেস্ট অর্থাৎ Ctrl+V দেন, তাহলে দেখেন পার্থক্যটা কি হলো।
আগে ছিল কপি হলে ওই জায়গায় আমার টেক্সটটা থাকতো, আর কাট পেস্টের ক্ষেত্রে এই টেক্সটটা এখান থেকে কেটে এখানে আনা হলো, এটাই হলো কাট পেস্ট। এটাও আপনি কিবোর্ড দিয়ে মাউস দিয়ে করতে পারেন। এইখানে সিলেক্ট করে এখানে একটা ক্লিক করে দেন আপনার পজিশন নিয়ে এইটাতে ক্লিক করলে কাট পেস্ট হয়ে যাবে। তো আশা করি আপনারা কপি পেস্ট এবং কাট পেস্ট বুঝতে পেরেছেন। এবার আমরা ফরম্যাট পেইন্টারটি দেখাবো। তো ফরম্যাট পেইন্টারটা আসলে দেখাতে হলে আপনাকে এই ফন্ট টুলবক্সের কিছু টুলের কাজ করে নিতে হবে, তাহলে আমরা ফরম্যাট পেইন্টারটা বুঝতে পারবো। তো আমি এই ফন্ট টুলবক্সের টুলগুলোর কাজ করার জন্য আমি যে কোনো একটা লাইনকে সিলেক্ট করলাম, করে দেখেন এটার ফন্ট ক্যালিব্রি আছে, আমি এটার ফন্টকে অন্য একটা ফন্ট দিই, টি তাহমা নামে একটা ফন্ট দিলাম, দেখেন আমার ফন্টটা অন্যরকম হলো। তারপর সাইজ চেঞ্জ করে আমি এটাকে 16 করে নিলাম। তারপর এই সাইজটাকে 16 করার, বড় করা এবং ছোট করার ক্ষেত্রে পাশে দুইটা আছে, একটা বড় একটা ছোট এই বড় এতে ক্লিক করলে এটা একটু বাড়বে, আর ছোট এতে ক্লিক করলে কমবে। আসলেই এই দুইটা টুল এই ফন্ট সাইজকেই মানে কাজ করে, এর উপরেই কাজ করে। আপনি এটা এখানে ফন্ট সাইজ বাড়িয়ে দেওয়া আর এখানে ক্লিক করা একই কথা, ফন্ট সাইজ এখানে কমানো আর এটাতে ক্লিক করা পর্যায়ক্রমে কমানো একই কথা। আচ্ছা, এবার আমরা এটাকে যদি আমরা এই বিতে একটা ক্লিক করি, তাহলে দেখেন অবশ্য ওখানে আমি মাউস নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন Ctrl+B, কিবোর্ডের Ctrl+B চাপলেও এটা বোল্ড হবে। আর এটা হলো ইটালিক, Ctrl+I, এখানে ক্লিক করলে অথবা Ctrl+I ক্লিক করলে একই ঘটনা ঘটবে। আর এখানে আন্ডারলাইন আছে, আন্ডারলাইনে একটা ক্লিক করলে আন্ডারলাইন হবে, আরেকবার ক্লিক করলে আন্ডারলাইন চলে যাবে। এখানে অপশন আছে আন্ডারলাইনের ক্ষেত্রে, আন্ডারলাইন, ডাবল আন্ডারলাইন, ডাবল আন্ডারলাইন দিলে ডাবল আন্ডারলাইন হবে, আর সরি শুধু সিঙ্গেল আন্ডারলাইন দিলে সিঙ্গেল আন্ডারলাইন হবে। যাই হোক, এটা গেল। আর এটা কি, এটা হচ্ছে ফন্ট ফিল কালার, এইটার ফিল কালার। তো এইখানে ক্লিক করলে যে ফিল কালারটা দেখতে পাচ্ছেন সেটা হবে, আর এখানে ক্লিক করে আপনি যে কোনো ফিল কালার অ্যাপ্লাই করতে পারেন। আর এটা হলো ফন্ট কালার, আপনি এখানে ক্লিক করলে আপনার লেখাটা রেড হবে, আর এইখানে ক্লিক করে আপনি যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারেন। ধরেন আমি এখানে এই কালারটা অ্যাপ্লাই করলাম। তাহলে আমি এই টেক্সটগুলোতে কতগুলো টুল ইউজ করলাম, একটা হলো তাহমা 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা টুলসের অ্যাপ্লাই করলাম আমি এই টেক্সটের উপরে। এবার দেখেন আমরা এইটাকে যে টুলগুলোর ব্যবহার করলাম, এইটা যদি আমি এই লাইনে করতে চাই, তাহলে আবারও আপনি এক এক করে এই টুলগুলো ব্যবহার করবেন, দেন এটার মতো হবে। অথবা আপনি ভুলে যাবেন যে কোনটা করেছেন কোনটা করেন নাই, সেই ক্ষেত্রে এখানে যা যা করেছেন তাই যদি এখানে করতে চান শর্টকাটে, সেই ক্ষেত্রে আমরা ফরম্যাট পেইন্টার ইউজ করতে পারি। যেমন এখানে কার্সার রেখে, সিলেকশন রেখে আপনি ফরম্যাট পেইন্টারে সিঙ্গেল ক্লিক করে যদি এই লাইনে ক্লিক করেন, তাহলে অটোমেটিক্যালি এক ক্লিকে ওই 7টা টুল ব্যবহার হয়ে গেল। আবার আপনি এখানে বা এখানে ক্লিক করে এটার উপরে ডাবল ক্লিক করেন, সিঙ্গেল ক্লিক না ডাবল ক্লিক, তাহলে দেখেন আপনি এখানে একবার ক্লিক করলেন এটা হলো, কিন্তু আমার কিন্তু ওই ফরম্যাট পেইন্টার অপশনটা আমার মাউসের কার্সারের মধ্যে রয়ে গেল। এরপর এখানে ক্লিক করেন এটা হয়ে যাবে, এখানে ক্লিক করেন এটা হয়ে যাবে, এরকম। তাহলে সিঙ্গেল ক্লিক করে একটা টেক্সটের মধ্যে ক্লিক করলে একবার অ্যাপ্লাই হয়ে আপনার ওই সিলেকশনটা ডিসিলেক্ট হয়ে যাবে। আর ডাবল ক্লিক করলে আপনি মাল্টিপল টাইম বিভিন্ন টেক্সটের মধ্যে ওই টুলসগুলোর অ্যাপ্লাই একবারে করতে পারবেন। আর এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আরেকবার এখানে ক্লিক করেন, দেন আপনার কি মাউস স্বাভাবিক হয়ে গেল। তো আশা করি আপনারা কপি পেস্ট, কাট পেস্ট এবং ফরম্যাট পেইন্টার এবং ফন্ট এই টুলগুলো বুঝতে পেরেছেন। চলেন এবার আমরা যাই, এখানে একটা টুলের বাদ আছে, সেটা হচ্ছে এই টুলের নাম কি, বটম বর্ডার বা বর্ডার। ধরেন যে আমি এই লেখাটাকে চতুর্পাশে, যদিও আপনি দেখতে পাচ্ছেন চতুর্পাশে বর্ডার আছে, কিন্তু বাস্তবে কিন্তু এক্সেলের এই বর্ডারগুলো প্রিন্টেবল না। যেমন আমি যদি এখানে আসি, দেখেন এখানে কিন্তু কোনো বর্ডার নাই, কিন্তু আপনি যদি এই টেক্সটে ক্লিক করে এইটার অপশনে ক্লিক করে, এখানে দেন অনেকগুলো অপশন আছে, এর মধ্যে সাধারণত অল বর্ডার দেন, তার মানে আমি এটা সবগুলো সিলেক্ট করে আমি এখান থেকে অল বর্ডার যদি করে দেই, তাহলে এবার যদি আমি ভিউয়ে যাই, তাহলে দেখেন এখানে কিন্তু বর্ডার আছে। এই যে দেখেন প্রত্যেকটা টেক্সটের মধ্যে বর্ডার হয়েছে, আর এইটাতে বর্ডার নাই। তো বর্ডার অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনি এই টুলসগুলো ব্যবহার করতে পারেন। আবার যদি বর্ডার তুলে দিতে চান, তাহলে সিলেক্ট করে
এখানে গিয়ে এই নো বর্ডার করে দিতে পারেন। ওকে, আচ্ছা, এবার হচ্ছে অ্যালাইনমেন্ট। বন্ধুরা, আমি যদি অ্যালাইনমেন্ট দেখাতে চাই আপনাদেরকে, তাহলে আমি একটা কলামকে এবং রোকে একটু বড় করে এখানে আমি লিখতে চাচ্ছি, ধরেন যে SAMRAT, সম্রাট লিখলাম। হ্যাঁ, এই লেখাটাকে আমি একটু বড় করে নিলাম এবং এই লেখাটাকে দেখেন অ্যালাইনমেন্টের জায়গায় 1 2 3 4 5 6 ছয়টা টুলের মাধ্যমে এই অ্যালাইনমেন্ট আমি করতে পারি। এটা লেফট ডাউন, এটা হলো ডাউন সেন্টার, এটা হলো ডাউন রাইট, তারপরে এটা হলো সেন্টার রাইট, সেন্টার 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 লেফট, আর এটা হলো আপ লেফট, আপ সেন্টার, আপ রাইট। তার মানে কি, এই 6টা পজিশন দিয়ে একটা সেলের একটা লেখাকে আমরা 9 জায়গায় প্রতিস্থাপন করতে পারি, সেটা আছে। আর এইখানে একটা টুল আছে, সেটা হলো ওরিয়েন্টেশন। এই টেক্সটটা দেখেন, আমরা ইচ্ছা করলে এখানে বেশ কিছু ওরিয়েন্টেশন আছে। এটা এইভাবে করতে পারি, অথবা এটা এইভাবে করতে পারি, অথবা এটা এরকম করতে পারি, অথবা এটা এরকম করতে পারি, অথবা এটা আমি এটা দিতে পারি, এবং সর্বশেষ এইটা দিয়ে আমি এখানে দেখেন এটা যে কোনো মাত্রায় দিতে পারি। যদি আমি এটা এইভাবে দেই তাহলে এরকমটি হবে। যদি আপনি মানে অপশনে গিয়ে আর কি, এই অপশনে গিয়ে আপনি এটা যে কোনোভাবে টেক্সটটাকে দিয়ে দিতে পারেন। ধরুন আপনি সামান্য একটু অ্যাঙ্গেল করে দিবেন, এই সামান্য একটু অ্যাঙ্গেল করে দিলাম। এটা একটা মজার টুল। এই টুলটার নাম হচ্ছে টেক্সট ওরিয়েন্টেশন। আশা করি আপনারা এটা ব্যবহার করবেন, ঠিক আছে। দেন একটা টুল আছে, হলো এটা হলো ডিক্রিজ ইনডেন্ট, এটা হলো ইনক্রিজ ইনডেন্ট। ইনডেন্টটা কি চলেন আমরা দেখি। আচ্ছা, এই লেখাটাকে আমি যদি স্বাভাবিক করি, কিরকম, এটা হচ্ছে কি একেবারেই আমি এইরকম দিয়ে এটাকে আমি 90 ডিগ্রি 0 করে দিলাম, তাহলে এই লেখাটা হলো। এবং এই লেখাটাকে আমি এইটা করলাম এবং এটাকে ডাউনেই রাখলাম, একদম ডিফল্ট। এই ক্ষেত্রে এই পাশে ইনক্রিজ না হয়ে দেখেন এই পাশে আপনি কিন্তু এটা কি করতে পারেন, এইভাবে একটু একটু করে সরাইতে পারেন। এটা দুই ধরনের সরানো আছে। একটা হচ্ছে যে আপনি এখানে কার্সার রেখে, এইখানে কার্সার রেখে আপনি স্পেস দিয়ে সরাতে পারেন, এটা এক ধরনের সরানো, যেটা ওয়াইজ নয়। আরেকটা হচ্ছে যে আপনি এটা সিলেকশন মোডে থেকে আপনি যদি এটা বাড়িয়ে দেন, তাহলে এটা হলো একটা কি, এটার নাম হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট, আর এটার নাম হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট। এখন এখানে ইনডেন্ট 0 আছে, আপনি এখন আর ডিক্রিজ করতে পারবেন না, ইনক্রিজ করতে পারবেন। আর ইনক্রিজ করা থাকলেই কেবল আপনি এটাকে ডিক্রিজ করতে পারবেন। তো ইনডেন্টের ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। তবে এভাবে কার্সর বসিয়ে এন্টার দেওয়ার মাধ্যমে জায়গা করে নেওয়া আর এভাবে ইনডেন্ট করার জায়গাকে নেওয়ার মধ্যে পার্থক্য হচ্ছে যে আপনার অযাচিত এখানে কিন্তু ক্যারেক্টার কি হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু খালি না, এখানে কিন্তু আপনার এই এক্সেল কিন্তু এখানে এটাকে শূন্য জায়গা মনে করে না, এটাকে মনে করে যে এখানে টেক্সট আছে বা এখানে ব্ল্যাঙ্ক টেক্সট আছে। এতে আপনার আননেসেসারি ফাইলের সাইজ বেশি হয়ে যাবে বা আননেসেসারি এখানে জায়গা থাকবে, যেটা আসলে ওয়াইজ নয়। এই ক্ষেত্রে আপনি ইনডেন্ট দিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। আশা করি ইনডেন্টের বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে এখানে একটা র্যাপ টেক্সট আছে, এটার ব্যবহারটা আমরা যদি এখানে দেখাই, ধরেন যে আমি এই সেন্টেন্সটা কন্ট্রোল-C করে এই জায়গায় বসাতে চাচ্ছি, কিন্তু বিষয় হচ্ছে এটা আমি একটু বাড়িয়ে নেই। বিষয় হচ্ছে আমি এই লাইনটাকে শুধু এই কলামের মধ্যেই রাখতে চাচ্ছি। যদি এই লাইনটাকে এই কলামের মধ্যেই রাখতে চাই, দেখেন এটা কলাম থেকে বের হয়ে গেছে, তাহলে আপনি এটা সিলেক্ট করে এখানে র্যাপ টেক্সট করে দিবেন। দেখেন এটা এক কলামের মধ্যে আছে, রোটাকে একটু বড় করে দিয়েছে। এটা হলো র্যাপ টেক্সটের কাজ, ঠিক আছে। আর আপনি যদি মনে করেন যে কোনো কারণে এই তিনটা কলামের মধ্যে তিনটা কলামকে একটা কলামে রূপদান করবেন, তাহলে এখানে আপনি এই মার্জ এন্ড সেন্টার দিলে দেখেন এখানে তিনটা কলাম একটা কলামে রূপান্তরিত হয়েছে। এবং এই কলামের বা এই রো এবং কলামের মাধ্যমে এটা যেটা নাম হয়েছে সেটা হচ্ছে I13, অর্থাৎ শুরুর I12 এটার নাম। এটা কিন্তু J12 হয়নি বা K12 হয়নি, কারণ এখান থেকে এর সৃষ্টি হয়েছে। এখন আপনি যদি এখানে লিখেন কিছু, তাহলে এটা এইখানে থাকবে। এটাকে আপনি লেফট
সেন্টার, রাইট, যা কিছু খুশি করতে পারেন। তো এটা হলো মার্জ এন্ড সেন্টার। যে কোনো জায়গায় লিখে আপনি মার্জ এন্ড সেন্টার ক্লিক করলে একাধিক কলামের ক্ষেত্রে অথবা রো এর ক্ষেত্রে হতে পারে। যেমন এই কয়টা রো এর মাধ্যমে আপনি একটা রো বানাবেন, বা এতগুলো রোকে এবং কলামকে, দুইটা রো এবং চারটা কলামকে একটা সেলে পরিণত করবেন, তাহলেই আপনি কেবল এখানে মার্জ এন্ড সেন্টার করে দেন আপনি এটাকে এখানে লিখতে পারেন। ওকে, দেখেন এখানে কিন্তু দুইটা কলাম এবং এখানে চারটা রো একটা হয়েছে। এই যে ক্ষেত্রে আপনি এইটা মার্জ এন্ড সেন্টার ইউজ করতে পারেন। তাহলে আমরা এখানে র্যাপ টেক্সট এবং মার্জ এন্ড সেন্টারের মাধ্যমে আমরা টেক্সটগুলোকে সুন্দর করে সাজাতে পারি বা ডেকোরেট করতে পারি। তো আমরা আজকে আমাদের টার্গেট হচ্ছে যে হোম মেনুর ক্লিপবোর্ড, ফন্ট এবং অ্যালাইনমেন্টের এই 21টা টুলের একটা একটা করে ব্যবহার দেখলাম। আপনারা আমার এই কন্টেন্ট দেখে 25টা টুল এখানে ছিল, এই 25টা টুলের ব্যবহার দেখালাম। কাজগুলো খুব সহজ, জাস্ট শুধু আপনাদের একটা একটা করে দেখে দেখে টেক্সট লিখে তার উপরে অ্যাপ্লাই করে দেখবেন। আশা করি আপনাদের এই টুলসের কাজগুলো পরে আমরা যখন জব করব, সেই জবের ক্ষেত্রে এই টুলসগুলোর ব্যবহার আপনার অবশ্যই করতে হবে। তো আপনারা আমার সাথে থাকবেন, আর আমার টেক মাস্টার শাহজাহান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাকে পরামর্শ দিবেন, কমেন্টস করবেন, তাহলে আমি আপনাদের জন্য এরকম আরও ভালো ভালো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সহযোগিতা করতে পারবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এই পর্যন্তই। শুভরাত্রি।